বিপ্লব ব্যর্থ হলে ব্যর্থ হবে বাংলাদেশ। বাংলাদেশের যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান ঘটেছে, এই অভ্যুত্থানে বাংলাদেশ রাষ্ট্রের যদি আমূল পরিবর্তন সম্ভব না হয়, তাহলে এদেশের ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা ছিল, শহীদদের রক্তের যে স্পিরিট ছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হবে। এই আন্দোলন কিন্তু কখনোই হয়নি যে ক্ষমতার পালাবদল করে আরেকটা সরকারকে রাজনীতিতে নিয়ে আসা অথবা ক্ষমতায় নিয়ে আসা। এই জন্য এই আন্দোলন হয়নি। সরকার পতন হয়েছিল মূলত বৈষম্যের বিরুদ্ধে। রাষ্ট্রের যত জায়গায় যতটা সেক্টরে বৈষম্য রয়েছে, প্রত্যেকটা সেক্টর বৈষম্য মুক্ত করে তবেই বাংলাদেশ রাষ্ট্রের যে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা ছিল সেটা প্রতিফলন করবে। আপনারা জানেন যে শহীদদের অন্যতম ইচ্ছা ছিল যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই। এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হলে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। এই সংস্কারগুলো কোন কোন ক্ষেত্রে সংস্কার, এটা দীর্ঘ প্রক্রিয়া। সংস্কার একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু এখন যেই সরকার রয়েছে এই সরকার কিন্তু ইন্টারিম সরকার, অভ্যুত্থান পরবর্তী সরকার। এরা কিন্তু কোনো রাজনৈতিক সরকারের ম্যান্ডেট নিয়ে মানে দেশ পরিচালনা করছে না। সো এদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, যেটা স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলের থাকে। এখন অনেকেই বলতেছেন যে এই সরকার সংস্কার করতে পারবে না, বরং বিএনপি কিংবা পরে নির্বাচনের পরবর্তী যেই সরকার ক্ষমতা আসবে তারা সংস্কার করবে। কিন্তু দেখেন, তারা সংস্কার করলেও সমস্যা না, কিন্তু তারা আসলেই কি সংস্কার করবে, এই প্রশ্নটা আপনাকে আগে করতে হবে। দেখেন, কোনো সরকারই চাইবে না যে একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হোক, এটা কেউ চাইবে না। এবং এই ধরনের আরো অনেক বিষয় আছে। কেউ চাইবে না পুলিশ বাহিনীকে নিরপেক্ষ স্বাধীন করে একটা সংস্কার করে স্বাধীন একটি সংস্থায় পরিণত করতে। কারণ যেই সরকারই আসে সেই সরকার পুলিশকে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগায়, সেনাবাহিনীকে কুক্ষিগত করার চেষ্টা করে, প্রশাসনকে কুক্ষিগত করার চেষ্টা করে, ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এইভাবে দেশের যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এই জন্যই গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকারের প্রতি আমাদের আস্থা নেই। এই কারণেই, অন্যথায় নির্বাচনের পরবর্তীতে যে কোনো সরকার এই সংস্কার করতে পারতো, কিন্তু তাদের প্রতি তো আমাদের আস্থা নেই। তারা যে এদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, এই ব্যাপারে তাদের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। এখন আসি, সংস্কার আসলে কোন কোন জায়গায় করতে হবে। এই ব্যাপারে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা সংস্কার করার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 6টা সংগঠন সংস্কার করার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক সেই কমিটিতে কি কি বিষয় সংস্কার করবে এবং সেই কমিটিতে কারা কারা দায়িত্ব আছেন। আপনারা জানেন দেশের নির্বাচন ব্যবস্থা একদম সম্পূর্ণ ভঙ্গুর করে ফেলেছে হাসিনা সরকার। এই দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদারকে। এবং পুলিশ প্রশাসন সংস্কারের জন্য সরফরাজ হোসেন, বিচার বিভাগ সংস্কারের জন্য বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকছেন ডক্টর ইফতেখারুজ্জামান, এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকছেন আব্দুল মুহিত চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকছেন ডক্টর শাহদিন বাড়ি। এখন দেখেন, এই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কারের, এদের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই। এরা অত্যন্ত নিরপেক্ষ এবং এরা এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দুর্নীতি দমন কমিশনকে একটি স্বাধীন কমিশনে রূপান্তর করবে, প্রশাসনকে একটি স্বাধীন কমিশনে রূপান্তর করবে, সংবিধানকে একটি পরিপূর্ণ আত্মমর্যাদাশীল এবং মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা পূর্ণ স্বাধীন একটি সংবিধান রচনা করবে। এবং অন্যতম বিষয় হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদারকে। এই নির্বাচন ব্যবস্থা একদম ধ্বংস করেছিল শেখ হাসিনা সরকার। কাজেই এই সংস্কারগুলো না করে নির্বাচন দেওয়া হবে আত্মভূতি, আবার পরবর্তীতে কোনো ফ্যাসিস্টকে নিয়ে আসারই বন্দোবস্ত। এ কারণে আমরা বলতেছি যে আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। প্রিয় দর্শক, আপনারা কি ভাবতেছেন? আপনারা যদি মনে করেন যে না, নির্বাচিত দলটা সংস্কার করবে, তাহলে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের।